হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 219 পাতায় যে স্কুলটা আছে আমাদের 8 নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল। কত নম্বর পেজে আছে? 219 নম্বর পেজে। ঠিক আছে, 219 নম্বর পেজে যে হাওড়া জেলা স্কুল আছে 8 নম্বর, সেই স্কুলটা আজকে আমরা সলভ করব। কি বলছি দেখো, প্রথম কোশ্চেন। আচ্ছা, প্রথম কোশ্চেন বলার আগে বলে দিই, তোমরা এখনও যারা আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এখনও নিজের প্লে লিস্টটা নিজের ফোনে সেভ করে নাওনি, তারা অবশ্যই নিজের ফোনে এটা সেভ করে নেবে। কেন বলছি? কারণ এটা যদি তোমরা সেভ করো তাহলে কিন্তু তোমাদের এই যে প্রত্যেকটা স্কুলের সলিউশন তারা তোমরা কিন্তু খুব দ্রুত তোমাদের একই জায়গায় লম্বা লিস্ট আকারে তোমরা পেয়ে যাবে, যার ফলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। কি সুবিধা হবে? তোমাদের আর কিন্তু ইউটিউবে সার্চ করতে হবে না, যে কোনো স্কুল প্রবলেম হলে তোমাদের ইউটিউবে সার্চ করা লাগবে না, তোমরা ওখান থেকে সরাসরি পেয়ে যাবে প্রত্যেকটা স্কুল সলিউশন। ঠিক আছে, তো দেখো বলেছে হাওড়া জেলা স্কুল, যেটা বলেছে এটা ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো কাঠ, জল, ট্রেসিং পেপার, বায়ু। কী হবে উত্তর? ট্রেসিং পেপার। বর্ণালীর প্রান্তিক রং দুটি হলো কী কী? বর্ণালীর প্রান্তিক রং দুটি হচ্ছে বেগুনি আর লাল, তাই তো, বেগুনি আর লাল। তারপরে বলে যে প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ? অবশ্যই নিকেল কিন্তু চৌম্বক পদার্থ। ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি করা হয় কি দিয়ে? যে নাইক্রোম তার দিয়ে। ঠিক আছে, অপ্রচলিত শক্তির উৎস কোনটি? অপ্রচলিত শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। বলছে আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। বলছে চৌম্বক দৈর্ঘ্য তার জ্যামিতিক দৈর্ঘ্যের 0.86 গুণ। 0.86 গুণ। বলছে বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, CH4। এটি ব্যাটারিতে সেল সংখ্যা কয়টি? একটি ব্যাটারিতে সেল সংখ্যা একাধিক থাকতে পারে। কাণ্ডের যে জায়গা থেকে শাখা পাতা বের হয় তাকে আমরা সেই জায়গাটিকে আমরা কি বলি? সেই জায়গাটিকে বলা হয় পর্ব। ঠিক আছে, বলছে ফুলের যে অংশটি বীজে পরিণত হয় সেটি হলো কি? ডিম্বক বীজে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বাশয় ফলে। মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলা হয়? মূলের ডগায় টুপির মতো অংশকে বলা হয় মূলত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আলোর নিয়মিত প্রতিফলনের একটি উদাহরণ দাও। আলোর নিয়মিত প্রতিফলনের উদাহরণ হচ্ছে আয়নায় প্রতিফলন। তোমরা বলতে পারো যে আয়নায় যে প্রতিফলন সেটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলনের একটা উদাহরণ। আয়নায় প্রতিফলন। বলে যে দণ্ডচুম্বকের মাঝখানে অংশটাকে কী বলা হয়? দণ্ডচুম্বকের মাঝখানে অংশকে বলা হয় উদাসীন অঞ্চল। কি বলে? উদাসীন অঞ্চল বলে। কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি শুরু করা হয়? কয়লা। কি উত্তর হবে? কয়লা। এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং EMITTING এমিটিং ডায়োড, DIOD, লাইট এমিটিং ডায়োড। নৌ কম্পাসে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়? চুম্বক শলাকা। কী ধরনের চুম্বক? চুম্বক শলাকা। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যে সৌরকোষের দুটি ব্যবহার লেখো। সৌরকোষের দুটি ব্যবহার তোমরা তোমাদের রায়মার্টিন মানব বইতে 120 পাতায় পেয়ে যাবে। রায়মার্টিন মানব বইয়ের 120 পাতা দেখে নাও। রায়মার্টিন মানব বইয়ের 120 পাতায় কী বলছে? 120 পাতা এই যে দেওয়া আছে সৌরকোষের ব্যবহার। এখানে অনেকগুলো সৌরকোষের ব্যবহার দেওয়া আছে। এই যে তোমার হচ্ছে সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। আর সৌরকোষের সাহায্যে রাস্তার বাতিস্তম্ভে আলো জ্বালানো হয়। সরাসরি বিদ্যুৎ সরবরাহের সুযোগ নেই এমন স্থানে অবস্থিত প্রেক্ষাগৃহ বা সভাগৃহ, রেডিও, টেলিভিশন ইত্যাদি চালানোর জন্য কী করা হচ্ছে? প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের কাজে সাহায্য করা হয়ে থাকে। বাতিঘর আছে, অয়েল ব্রিক ইত্যাদির ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ সৌর প্যানেলের সাহায্যেই হয়ে থাকে। ইলেকট্রিক ঘড়ি, ক্যালকুলেটর ইত্যাদিতে সৌরকোষ ব্যবহৃত হয়। তোমরা লাস্টে লিখে দিতে পারো ইলেকট্রিক ঘড়ি, বা তোমরা হচ্ছে ক্যালকুলেটরটা লিখে দিতে পারো। ঠিক আছে, অনেকগুলো আছে, যে কোনো একটা লিখলেই হলো। আলোকরশ্মির সমতল দর্পণের লম্বা পতন ঘটলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। অভিস্থাপন চাপ কাকে বলা হয়? অভিস্থাপন চাপ তোমরা 354 পাতায় পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানবইতে। 354 পাতায়। কারণ এটা তোমাদের বই থেকে বলতে পারতাম, কিন্তু এটা বইতে খুব একটা ভালো নেই, কিন্তু আমি দেখেছিলাম বইতে ভালো সংখ্যা দেওয়া নেই, তাই তোমরা রায়মার্টিনের মানবই দেখে 354 পাতায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। অভিস্থাপন চাপ কাকে বলে?
এই যে দেওয়া আছে যে ন্যূনতম চাপ দিলে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে জলের অনুপ্রবেশ থামানো যায় তাকে বলা হয় অভিস্রবণ চাপ। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি অভিস্রবণ চাপ। নেক্সট কোশ্চেন কী বলছে, আইসোটনিক দ্রবণ কী? আইসোটনিক দ্রবণ যেটা সেটা তোমরা পেয়ে যাবে 334 পাতা রাইমেটিনের মানবইতে। 334 রাইমেটিনের মানবইতে 334 পাতা। দেখে নাও উত্তরটা কী হবে। আইসোটনিক সলিউশন, এই যে সমসারক, এটা তোমরা এখান থেকে এই পর্যন্ত তোমাদের সবটা বলতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে, স্বপরাগযোগ কাকে বলে? এটা তোমরা বই থেকেই বলতে পারো। স্বপরাগযোগ তোমাদের বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে, স্বপরাগযোগ আর ইথার পরাগযোগ। দেখে নাও, স্বপরাগযোগ তোমাদের বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে। এই যে কি বলছে, যে কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে স্বপরাগযোগ বলা হয়। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন এই ঘটনাকে ইথার পরাগযোগ বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তোমার স্বপরাগযোগ বলেছে, তোমরা কিন্তু এটা লিখে দেবে। আমি দুটোই বলে দিলাম কারণ দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা এটা পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকের 210 পাতায়, তোমাদের টেক্সট বুকের। ঠিক আছে, পেজ নাম্বার এদিক ওদিক যদি হয়ে যায় 1-2 পাতা এদিক ওদিক হতে পারে, তোমরা ওরকম জায়গায় পেয়ে যাবে। অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা উল্টোভাবে লেখা থাকে কেন? তো তোমরা পেয়ে যাবে কত পাতায়, এটা তোমরা 52 পাতায় রায়মেটিনের মানবইতে 52 পাতায় পেয়ে যাবে। দেখে নাও, রায়মেটিনের মানবইতে 52 পাতা, রায়মেটিনের মানবইতে। দেখে নাও কী উত্তর হবে। এই যে দেওয়া আছে যে অ্যাম্বুলেন্স কথাটা অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এই যে তোমাদের দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত সবটা বলতে হবে। ঠিক আছে, কী হয় বলো তো, সামনে যে গাড়ি থাকে সে গাড়িতে কিন্তু সোজাভাবে দেখায় লেখাটা, ফলে সে গাড়ি সঙ্গে সঙ্গে বুঝতে পারে অসুস্থ ব্যক্তির গাড়ি, সঙ্গে সঙ্গে সে সাইড দিয়ে দেয়। তারপরে কী আছে, ওই আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণ তোমরা বইয়ের থেকে বলতে পারো, বইতেই ভালো দেওয়া আছে আলোর প্রতিসরণটা। দেখে নাও আলোর প্রতিসরণ কাকে বলে। বলছে, আচ্ছা বইতে যেটা দেওয়া আছে তো তোমরা লিখতে গেলে সম্পূর্ণটা লিখতে হবে, যেটা তোমাদের পক্ষে অসম্ভব। তোমরা একটা কাজ করো, আলোর প্রতিসরণটা আমি আরও ভালোভাবে তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের 47 পাতা তোমাদের রায়মেটিনের মানবইতে। এটাই বলো, এটাই ভালো হবে, কারণ বইতে খুব একটা ভালো দেওয়া নেই। ঠিক আছে, 47 পাতা বইতে আলোর প্রতিফলনটা ভালো দেওয়া আছে, প্রতিসরণটা ভালো দেওয়া নেই। ঠিক আছে, এই যে আলোর প্রতিসরণ কাকে বলে তোমরা পেয়ে যাবে এখানে। এটা হচ্ছে 1-এর দাগের কোশ্চেন। এই যে প্রথমে দেওয়া আছে যে আলোকরশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় যদি অন্য কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে এই দুই মাধ্যমে বিভেদ তল থেকে আলোকরশ্মির গতির অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে, আলোর প্রতিসরণ আশা করি বুঝতে পেরেছ। তারপরে বলেছে কাণ্ডের দুটি কাজ লেখো। কাণ্ডের দুটি কাজ কী হবে, তোমরা এটা পেয়ে যাবে 306 পাতা রায়মেটিনের মানবইতে, 306। দেখে না উত্তরটা কী হবে। 306 কাণ্ডের দুটি কাজ। দেখুন অনেকগুলো কাজ দেওয়া আছে এই বইতে। ঠিক আছে, যে কি বলেছে, শাখা বা প্রশাখা, পাতা, ফল ফুল সৃষ্টি করা ও ধারণ করা, মূল দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পাতায় পৌঁছে দেওয়া, এরকম 2-3টে দেওয়া, অনেকগুলো দেওয়া আছে। ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা, এগুলো কাণ্ডের কাজ। উদাহরণ সহ দেওয়া আছে খুব সুন্দর করে গুছিয়ে। তোমরা এখান থেকে যদি 2-3টে মুখস্থ করো তাতেই তোমাদের হয়ে যাবে। 306 পাতা রায়মেটিনের মানবই, সঙ্গে তোমরা এখান থেকে মুখস্থ করবে। ফিউজ তার কি, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো কী কী আছে? তো ফিউজ তার কি তোমরা এটা পেয়ে যাবে 102 পাতা তোমাদের রায়মেটিনের মানবইতে, তোমরা পেয়ে যাবে 102 পাতা। ফিউজ তার কী বা ফিউজ তারের বৈশিষ্ট্য কী, এটা কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, পেজ কত বললাম, 102 পাতা রায়মেটিনের মানবইতে। ঠিক আছে, তো কি বলছে দেখো, রায়মেটিনের মানবইতে 102 পাতায় এই যে দেওয়া আছে, দেখতে পাচ্ছ কী দেওয়া আছে দেখো, যে ফিউজ তার, ফিউজ কী আর ফিউজের বৈশিষ্ট্যগুলি লেখো। এই দেওয়া আছে এখান থেকে অবধি, ফিউজ তার কাকে বলবে, ফিউজ কী এর বৈশিষ্ট্যগুলি দেওয়া আছে এখান থেকে এই অবধি। তোমাদের যাদের বই নেই তারা স্ক্রিনশট মেরে নাও। তারপরে বলেছে কেন ফিউজ তার ব্যবহার করা হয়। দেখো ফিউজ তারের কার্যনীতি দেখতে গেলে তোমরা বুঝতে পারবে ফিউজ তার কেন ব্যবহার করা হয়। এই যে এখানে দেওয়াই আছে, হঠাৎ করে যদি বর্তনীতে তড়িৎ প্রবাহ বেড়ে যায়, কি বলছে, এই যে কোনো কারণে, এখান থেকে বললেই হবে যে বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যে বর্তনীর যে কোনো অংশে যে কোনো কারণে যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায়, দেখে নাও যে বর্তনীর যে কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ তার অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে
বর্তনীর ছিন্ন হয়, তাই তো? কী করে? বর্তনীকে ছিন্ন করে। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে সংশ্লিষ্ট বর্তনী এবং যন্ত্রটি আবার ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। এই জন্যই কিন্তু ফিউজ তার এটা এই জন্য ব্যবহার করা হয়। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যেতে পারে? তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যেতে পারে দেখে নাও। আর উত্তরটা তোমরা কী লিখবে দেখে নাও। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যেতে পারে? এই যে এই উত্তরটা তোমরা লিখে দেবে। এখান থেকে এই অবধি ছোটো করে দেওয়া আছে, এটা লিখে দেবে। তো তোমরা পেজ নাম্বার 68 স্যার প্রকাশনী বইয়ের, ঠিক আছে? স্যার বইয়ের 68 পাতা। যাদের বই নেই তারা অবশ্যই স্ক্রিনশট মেরে নেবে। পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝো? দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম বলো। পরিবেশ বান্ধব শক্তি বলতে কী বোঝো? দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। দেখে নাও পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে। এই যে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে উদাহরণ দাও। এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে সংজ্ঞাটা, ঠিক আছে? আর উদাহরণ দেবো তাহলে দেওয়া আছে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, এরা সবাই পরিবেশ বান্ধব শক্তি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 94 স্যার প্রকাশনের বই। বলছে চুম্বক আবেশ কাকে বলে? চুম্বক আবেশ কাকে বলে? আকর্ষণের পূর্বে আবেশ ঘটে। প্রথম কোশ্চেন কি? চুম্বক আবেশ কাকে বলে? আর আকর্ষণের পূর্বে আবেশ ঘটে, তাই তো? এ দুটো তোমার লিখতে হবে। চুম্বক আবেশ কাকে বলে? এই যে দেওয়া আছে চুম্বক আবেশ কাকে বলে, দেখে নাও। এই যে দেওয়া আছে চুম্বক আবেশ কাকে বলে। বলছে কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে দিলে মেরুটিকে সামান্য স্পর্শ করে চুম্বক পদার্থকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করা হয়। এই ঘটনাকে বলা হয় চুম্বক আবেশ, ঠিক আছে? এবং এখানে আরেকটা প্রশ্ন বলে চুম্বক হচ্ছে যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। এটা তোমরা পেয়ে যাবে এখানেই, যে আকর্ষণের পূর্বে আবেশ হয়, ঠিক আছে? দেখে নাও এটা এখান থেকে 1 নম্বর পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু তোমাদের লিখতে হবে। আকর্ষণের পূর্বে আবেশ হয় কেন তার ব্যাখ্যা, 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? বেসিক্যালি তোমাদের 2 নম্বরে আসবে, 3 নম্বর হিসাবে দিয়েছে। তারপর বলেছে চুম্বক অক্ষ কাকে বলে? চুম্বক অক্ষ কাকে বলে তোমরা একটা মাধ্যমিক তোমাদের টেক্সট বুক থেকে পেয়ে যাবে। চুম্বক অক্ষ কাকে বলা হয় দেখে নাও। চুম্বক অক্ষ এই দেওয়া আছে। চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় তাকে চুম্বক অক্ষ বলা হচ্ছে, ঠিক আছে? তাকে চুম্বক অক্ষ বলা হয়। তারপরে কি বলেছে এখানে? এটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? সে 10 × 8.6 10 × কত বলেছে 0.86, তার মানে হচ্ছে 8.6 সেমি। কত হবে তাহলে? 8.6 সেমি হবে। তারপরে বলেছে মুক্ত বর্তনী বদ্ধ বর্তনীর মধ্যে পার্থক্য দেখাও। মুক্ত বর্তনী আর বদ্ধ বর্তনীর মধ্যে পার্থক্য কী হবে? মুক্ত বর্তনীর ক্ষেত্রে মনে রাখবে যে সুইচটা যখন আমরা অন করছি তখন কিন্তু সেটা বদ্ধ বর্তনী হচ্ছে। আর মুক্ত বর্তনী কোনটা? যখন আমরা যে কোনো পাখা বা কোনো যন্ত্রের যখন সুইচ অন হচ্ছে অফ করছি তখন তাকে বলা হচ্ছে মুক্ত বর্তনী, ঠিক আছে? বলছে ব্যাটারির সুইচ বাল্বের প্রতীক সহ একটি আমাদের কী আঁকতে বলেছে? একটি আমাদের যে বদ্ধ বর্তনীর চিত্র আঁকতে বলেছে। দেখে নাও, এই যে এটা ব্যাটারি, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এবং এটা বাল্ব, এবং এটা হচ্ছে সুইচ অফ অবস্থায় আছে। এই হচ্ছে চিত্রটা, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে মেরুজ্যোতি বা অরোরা কী? দেখে নাও মেরুজ্যোতি বা অরোরা কাকে বলে? বলছে মেরু অঞ্চলে রাতের আকাশে, দেখে নাও একটু লেখাটা পড়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে না। মেরু অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে যে রঙিন আলোর চমৎকার আভা বা বিচ্ছুরণ দেখা যায় তাকে বলা হয় মেরুজ্যোতি বা অরোরা। কী বলছে? মেরু অঞ্চলে রাতের আকাশে মাঝে মাঝে যে রঙিন আলোর চমৎকার আভা বা বিচ্ছুরণ দেখা যায় তাকে বলা হচ্ছে অরোরা বা মেরুজ্যোতি, ঠিক আছে? এটাকে মেরুজ্যোতি বা অরোরা বলা হয়। তারপরে কী দিয়েছে একই সঙ্গে? এমন দুটি প্রাণীর নাম লেখো যাদের ক্ষেত্রে কী হয়, যাদের ক্ষেত্রে দেহে চুম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায়। উত্তর কী হবে? পায়রা, সামুদ্রিক কচ্ছপ। কী হবে? পায়রা ও সামুদ্রিক কচ্ছপ। ঠিক আছে? তারপরে বলেছে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাবে তোমাদের রায়মার্টিনের মানবইতে পেজ নাম্বার 50-এ। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু স্যার প্রকাশনের বই থেকে বলতে পারো
স্যার প্রকাশনের বইতেও কিন্তু খুব সুন্দর করে ছোটো করে দেওয়া আছে এটা, ঠিক আছে। তোমরা দেখে নাও, স্যার প্রকাশনের বই থেকে তোমরা দেখে নাও যে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কী কী। এই যে দেওয়া আছে এখানে, দেখো ছোটো করে দেওয়া আছে বলে এটা তোমাদের দেখাচ্ছি। দেওয়া আছে এই যে আয়না থেকে বস্তু দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে। এই যে 3-4টে পয়েন্ট দেওয়া আছে, এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। এটা তোমরা স্যার প্রকাশনের বইতে 43 পেজে পাবে, ঠিক আছে, পেজ নম্বর 43 স্যার বই। বলছে জবা ফুলের প্রধান 4টি অংশের নাম লেখো, অর্ধবৃত্ত পর্দা কী। জবা ফুলের প্রধান 4টি অংশের নাম কী কী হতে পারে? এটা বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। দেখে নাও এই যে কী হবে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র, এই 4টে কিন্তু আমাদের তোমার কী আছে, জবা ফুলের প্রধান 4টি অংশ। বলছে অর্ধবৃত্ত পর্দা কাকে বলা হয়। তোমরা অর্ধবৃত্ত পর্দা কাকে বলে তোমরা পেয়ে যাবে 354 পাতা রায়মার্টিনের মানবইতে। 354 পাতায় তোমরা এটা উত্তর পেয়ে যাবে, অর্ধবৃত্ত পর্দা কাকে বলে। দেখে নাও এই যে দেওয়া আছে, অর্ধবৃত্ত পর্দা কাকে বলা হয়। এই যে দেওয়া আছে, যে পর্দার মধ্য দিয়ে দ্রাবক অণু চলাচলের সক্ষম হলেও দ্রাবক অণু সঞ্চালিত হয় না, তাকে অর্ধবৃত্ত পর্দা বলা হচ্ছে, ঠিক আছে। এই পর্যন্ত লিখতে হবে। নেক্সট কোশ্চেন কী বলছে, যে ওআরএসের পুরো নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। কী বলছে? ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওরাল রিহাইড্রেশন সলিউশন। বলছে অঙ্কুরোদ্গমের শর্তগুলি কী কী? 1 নম্বর জল, 2 নম্বর কী বলছে হচ্ছে জল, বাতাস এবং আলো। জল, 2 নম্বর কি বাতাস, আর 3 নম্বর কী হবে আলো। জল, বাতাস আর আলো, এই 3টে হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্ত, ঠিক আছে। জল, বাতাস আর আলো, এটা 3টে হচ্ছে অঙ্কুরোদ্গমের শর্ত। এই ছিল আমাদের কত নম্বর স্কুল করলাম আমরা? এই ছিল আমাদের 8 নম্বর স্কুল, ঠিক আছে। নেক্সট দিন আমরা দেখবো 9 নম্বর স্কুলটা। ততক্ষণ তোমরা খুব ভালো পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় কোনো কোশ্চেনে, অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে, আমি উত্তরটাকে রিচেক করবো তাই, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে 9 নম্বর স্কুলে।